এখন আলোচনা করব হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পার্ট 4.4। এখানে আলোচনা করব হচ্ছে স্বল্পকালে পুনঃপরিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফা অর্জনের ব্যাখ্যা, তবে এটা হবে গাণিতিক মান ছাড়া। গাণিতিক মান ছাড়া বিষয়টা একটা আমরা চিত্রিকা করি। বরাবরের মতোই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রাইস স্থির, সেজন্য এটা হবে বিনিয়োগের সমান্তরাল। যাহা প্রাইস তাহাই এমআর তাহাই এআর। এবার আমরা অঙ্কন করব হচ্ছে এমসি রেখা। এমসি রেখাটা ইউ শেপ, এই হলো এমসি রেখা। এমসি রেখাটা এমআর রেখাকে যেখানে সেট করেছে, এটা ভালো করে বোঝা যাচ্ছে না। এমসি রেখা এমআর রেখাকে যেখানে সেট করেছে সেটাই হলো ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু হলো ই বিন্দু। এই ই বিন্দুতে প্রাইস নির্ধারণ করা হয়েছে। মনে করো এটা ধরে নিলাম এ বিন্দু, সরি এটাকে P1 দিই, যেহেতু প্রাইসকে আমরা P দ্বারা প্রকাশ করি। এটা ধরে নিলাম P1 আর এটাকে ধরে নিলাম Q1 Q1 অর্থাৎ প্রাইস P1 মানে O থেকে P1 পরিমাণ দাম, আর ভারসাম্য বিন্দু থেকে পরিমাণ হচ্ছে O থেকে Q1 পরিমাণ। এতটুকুতে বরাবরের মতো আমরা আগে আয়টা নির্ধারণ করি। আয়টা নির্ধারণ করব কিসের বেসিসে বলছিলাম? এআর এর বেসিসে। তাহলে এআর এর বেসিসে যদি আমরা সোজা দামের ক্ষেত্রে যাই, দাম হচ্ছে P1। P1 টা আগে যেহেতু গাণিতিক মান ছিল, সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট 10 20 বসাই দিতে পারছি। এখন P1 বসা দেওয়া যাবে না, এখন বসাতে হবে পুরো দৈর্ঘ্য, অর্থাৎ O থেকে P1, O থেকে P1। তাহলে আমরা এই ক্ষেত্রে দাম পেলাম O থেকে P1, এটা হলো দাম। ঠিক একইভাবে যদি আমরা পরিমাণটা হিসাব করি, এখানে পরিমাণটাও যদিও বা এ আর থেকে ভারসাম্য বিন্দুতে ই বিন্দুতে এসে সেখান থেকে যদি আমরা নিচের দিকে যাই Q1, এটা হলো পরিমাণ, তবে এটাকে ডাইরেক্ট Q1 লেখা যাবে না। এটাকেও প্রস্থ হিসাব করে বিনিয়োগের মানটা লিখতে হবে O থেকে Q1, O থেকে Q1, এটা হচ্ছে পরিমাণ O থেকে Q1। এখন যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ যদি গুণ করি, তাহলে পাওয়া যায় হচ্ছে কি ক্ষেত্রফল। প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটার নাম কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলে চারটা বিন্দু থাকবে। এই যে O P1 E Q1, এই পুরো ক্ষেত্রফলটা O P1 E Q1, এটাই হচ্ছে টোটাল আয়। O P1 E Q1, এটা হচ্ছে টোটাল আয়। এবার যদি আমরা ব্যয়ের কথা আসি, তাহলে বরাবরের মতো ব্যয় নির্ণয় করতে গেলে আবার এসি রেখা লাগবে। তাহলে এসি রেখা আমরা যদি ই বিন্দুর সাথে স্পর্শ করে অঙ্কন করি, ই বিন্দুর সাথে স্পর্শ করে যদি আমরা এসি রেখা অঙ্কন করি, তাহলে আমরা ব্যয় পাবো। এক্ষেত্রেও আমরা দেখি ব্যয়ের পরিমাণটা কিভাবে পাওয়া যায়। ব্যয়ের ক্ষেত্রে এই এসি রেখা থেকে সোজা ই বিন্দুতে আসো, ই বিন্দুতে এসে আমরা দাম পাচ্ছি P1। P1 মানে O থেকে P1 পুরোটাই লিখতে হবে। তাহলে এখানে দাম ইনটু পরিমাণ, তাহলে দাম হলো O P1। আর একইভাবে এই এসি থেকে সোজা ই বিন্দুতে আসো, ই বিন্দু থেকে নিচের দিকে যাও, তাহলে পরিমাণ হচ্ছে Q1। Q1 মানে O থেকে Q1, O থেকে Q1 হলো পরিমাণ O Q1। তাহলে এখন ক্ষেত্রফল কি হলো? ঠিক একইভাবে ক্ষেত্রফল হচ্ছে O P1 E Q1, O P1 E Q1। এখন দেখো তো আয়ের যে ক্ষেত্রফল, ব্যয়েরও একই ক্ষেত্রফল, তার মানে আয় ব্যয় পরস্পর কি সমান। তাহলে এক্ষেত্রে মুনাফার পরিমাণটা কিভাবে পাবো? মুনাফা সমান সমান আয় মাইনাস ব্যয়। তাহলে আয় O P1 E Q1 মাইনাস ব্যয় O P1 E Q1। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে এখানে
পরিমাণটা হচ্ছে শূন্য। এই শূন্য মুনাফাকে কি নির্দেশ করে? স্বাভাবিক মুনাফা নির্দেশ করে। স্বাভাবিক মুনাফা নির্দেশ করে। ঠিক আছে? তাহলে যদি আমাদেরকে পরীক্ষায় এরকম একটা চিত্র দিয়ে বলে যে কি এখান থেকে ভারসাম্য নির্ণয় করো, প্রদত্ত উদ্দীপকের ভিত্তিতে ভারসাম্য পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা ঠিক এভাবে ভারসাম্য পরিমাণটা নির্ণয় করব। এরপর যদি আমাদেরকে প্রশ্ন করা হয় প্রদত্ত চিত্রটি কোন ধরনের ভারসাম্য নির্দেশ করে, ঠিক একইভাবে আনসারটা নির্ণয় করে বলবো প্রদত্ত চিত্রটি স্বাভাবিক মুনাফা নির্দেশ করে। ধন্যবাদ।